সুপ্রভাত। প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম তোমাদের কাছে। আজ আমি একটা গল্প বলি, তোমাদের ভালো লাগবে গল্পটা। একদিন এক শকুন আর শকুনি বসে গল্প করছে। শকুনি তার স্বামী শকুনকে বলছে, আচ্ছা শকুন, বলো তো, মানুষ কে কার ভাগ্যে খায়, আর কথা দিয়ে মানুষ কেন কথা রাখে না, আর সব থেকে শক্তিশালী কি? তখন শকুন বলল যে, হ্যাঁ, তোমার কথার আমি উত্তর দেব। তাহলে আমি একটা গল্প বলি, শোনো। সেই গল্পের মধ্যেই তুমি তোমার উত্তর পেয়ে যাবে। সেই সময় ছিল রাজা বিক্রমাদিত্যের রাজত্ব। সেই বিক্রমাদিত্যের রাজত্বের সমস্ত মানুষ বা জীব জন্তু সকলেই নির্ভয় থাকত। রাজা বিক্রমাদিত্য ছিলেন খুব দয়ালু। তিনি সবাইকে খুব যত্ন করে রাখতেন। জীবজন্তু পর্যন্ত নির্ভয় থাকত। একদিন এক গাছের গোড়ায় একটা সাপ বাস করে। প্রতিদিন সেই সাপ খাবারের অন্বেষণে বেরোয়, খাবার নিয়ে আবার গর্তে প্রবেশ করে। একদিন ওইভাবে গর্ত থেকে বেরোচ্ছে, সেই সময় গাছের ওপর একটা বাজ পাখি ছিল। বাজ পাখি সেই সাপকে দেখে সাপের উপর ঝাঁপিয়ে পড়ে। সাপ তো মুখটা শুধু বার করেছিল, তাই সাপ সঙ্গে সঙ্গে তার নিজের শরীরটা গর্তে নিয়ে নেয়। তারপরে থেকে সাপ আর বেরোতে পারে না। যখনই বেরোতে যায় দেখে বাজ পাখি গাছের ওপরে। আর বাজ পাখিরও মনে একটাই ওকে তুমি বারবার গর্তে থাকবে, আমি তোমাকে যেমন করে খাবই, এই ভেবে গাছ থেকে সরে না। একদিন কি হলো, অনেক দিন হয়ে গেল, সাপের তো কষ্ট হচ্ছে থাকতে। তখন সাপ গর্ত থেকে বলতে শুরু করলো, কে যাচ্ছ এখান দিয়ে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এইভাবে আর আমার কথা রাজা বিক্রমাদিত্যকে বলো, বিক্রমাদিত্য যেন আমাকে রক্ষা করে, এইরকম সে গর্ত থেকে বলে। একদিন কি হলো, রাজা বিক্রমাদিত্য সেইখান দিয়েও বিবাহ করতে বেরিয়েছে। হঠাৎ বিক্রমাদিত্য শুনতে পেলেন যে গর্ত থেকে কে যেন বলছে যে আমাকে বাঁচাও, রাজা বিক্রমাদিত্যকে বলো আমাকে যেন বাঁচায়। রাজা বিক্রমাদিত্য শুনেই গর্তের কাছে গিয়ে বলছে, কে তুমি? আমি রাজা বিক্রমাদিত্য, বলো কি? তখন সাপ বলল, রাজামশাই, আমাকে আপনি বাঁচান। এই গাছের ওপরে এক বাজ পাখি আছে, আমাকে সব সময় খাওয়ার জন্যে বসে আছে, আমি তো বেরোতেই পারছি না গর্ত থেকে, আপনি আমাকে বাঁচান। তখন বিক্রমাদিত্য বলল, ঠিক আছে, তুমি বেরিয়ে এসো, আমি তোমাকে অন্য একটা অরণ্যে ছেড়ে দিয়ে আসবো। তখন সাপ বলল যে, কি করে যাব? বাজ পাখি তো গাছেই আছে, আমাকে দেখতে পেলেই আবার আমাদের পেছনে যাবে, আমাকে খেয়ে নেবে, তাহলে আমি তোমাকে কি করে রক্ষা করব? তখন সেই সাপ বলল যে, আপনি আমাকে আপনার উদরে, মানে পেটের ভেতরে আমাকে নিয়ে চলুন। বিক্রমাদিত্য এতই দয়ালু রাজা ছিলেন, তখন সাপের কথা শুনে সেটাই করলেন। হাঁ করলো, আর সেই সাপ রাজার উদরে ঢুকে গেল। এই বলে একটা গভীর অরণ্যে বিক্রমাদিত্য চলে গেলেন সাপকে ছেড়ে দেবে বলে। গভীর অরণ্যে গিয়ে সাপকে বলল, তুমি এই অরণ্যে থাকো, গভীর অরণ্যে, এখানে তোমাকে বাজ পাখি দেখতে পারবে না বা তোমার কোনো ক্ষতি হবে না। সাপ কি করলো, বেরোলো না। সাপ ভাবলো যে এইরকম নিরাপদ জায়গা আর কোথাও পাবো না। তখন সাপ বললো, আমি আর বেরোচ্ছি না, এইরকম নিরাপদ জায়গা ছেড়ে আমি আর বেরোবো রাজামশাই, আমি এখানেই আপনার উদরেই থেকে যাব। রাজামশাই বললেন, এই কী কথা, তুমি কথা দিয়ে কথা রাখলে না, তুমি না বেরোলে তো আমি তো অসুস্থ হয়ে পড়বো।
আমি কি করে কি করব? তখন সাপ কিছুতেই বেরোতে চাইল না। এইভাবেই সাপ রাজার উদরে থেকে গেল। আস্তে আস্তে তো রাজা এবার কি করবে? রাজা তো নিজের রাজত্বে ফিরে যেতে পারছে না। তখন রাজা ওই অরণ্যেই থেকে গেল, আর সাপ উদরের ভেতরেই থেকে গেল। রাজা তো আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে। সাপের বিষে রাজার শরীর খারাপ হয়ে যাচ্ছে। এবার শরীর দিয়ে নানান রকম রক্ত খাওয়া হয়ে গেল। রাজামশাই বারবার সাপকে অনুরোধ করছে, তুমি বেরো বেরো, কিছুতেই বেরোচ্ছে না। এইভাবেই সেইখানে একটা কুটির মতো করে রাজামশাই সেখানেই থেকে গেল, রাজা বিক্রমাদিত্য। সেইটার আবার তাম্রধ্বজ নামে এক রাজার রাজত্ব ছিল। সেই তাম্রধ্বজ রাজার 3 কন্যা। তিনি একদিন তার কন্যাদের ডেকে বললেন যে, তোমরা কে কার ভাগ্যে খাও? 2 কন্যা বলেছিল যে, আমরা আপনার ভাগ্যেই খাই। কিন্তু তার ছোট যে কন্যা চিত্রলেখা, সে বলেছিল আমি আমার নিজের ভাগ্যে খাই। তারপর রাজামশাই রেগে গিয়ে রাজামশাই যে রাজপুরোহিত ছিলেন তাকে বললেন যে, কাল সকালেই আপনি অনেক সকালে ঠাকুরের ফুল নদীতে স্নান করতে যান, যাকে দেখতে পাবেন তাকে ধরে নিয়ে আসবেন, তার সঙ্গেই আমার এই ছোট মেয়ে চিত্রলেখার বিয়ে দেব। পুরোহিত সকালে তো নদীতে স্নান করতে যায়, ফুল তুলতে যায়। তুলতে তুলতে একটা অরণ্যে যখন প্রবেশ করলো, গিয়ে দেখলো একটা কুটিরের সামনে গোটা শরীরে ঘা, রক্ত, পুঁজ বেরোচ্ছে। সেই দেখতে পেল। তাকে দেখেই পুরোহিত ভাবলো, একে তো প্রথমেই দেখলাম, রাজামশাইয়ের তো আদেশ। এই কথা বলে তিনি রাজামশাইকে গিয়ে জানালেন। রাজামশাই তখন তার ছোট মেয়ের সঙ্গে ওই অসুস্থ বিক্রমাদিত্যের বিয়ে দিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পর চিত্রলেখা ছিল পতিব্রতা। সে স্বামীর যত্ন করে, সেবা শুশ্রূষা করে ওই অরণ্যের মধ্যেই থাকে। একদিন কি করছে, সেবা শুশ্রূষা করার জন্য একটা বট গাছ, বিরাট একটা বট গাছ পাশেই, তার পাশে স্বামীকে নিয়ে বসেছে আর স্বামীর সঙ্গে কথা বলছে। হঠাৎ সেই বট গাছের গোড়াতে একটা গর্ত ছিল। সেই গর্তে আবার একটা সাপের বাসা ছিল। সেই সাপের গন্ধ পাচ্ছে। সেই সাপ ভাবছে সাপের গন্ধ কোথা থেকে আসছে। তখন ভাবছে, ভালো করে যখন সে সব কিছু নিরীক্ষণ করলো, দেখলো যে রাজামশাইয়ের শরীর থেকে সাপের গন্ধ আসছে। তখন সে সেই সাপ উদ্দেশ্য করে এই উদরের ভেতর সাপকে বলল যে, তুমি এই সাপের তুমি যে রাজামশাইয়ের উদরে এইভাবে রয়েছো, তুমি কি ধরনের? তুমি বেরিয়ে এসো, তুমি রাজামশাইয়ের উদরের ভেতর কেন আছো? তখন সেই নাগরাজ বলল, আমার এই উদরে নিরাপদ জায়গা, আমি এখানেই আছি। তখন বলছে, তোমার মৃত্যুর কারণ আমি জানি। তোমাকে যদি একটু গঙ্গা জল রাজামশাইকে খাওয়াতে পারে, তাহলে সেই গঙ্গা জল খেলেই তুমি খণ্ড খণ্ড হয়ে যাবে। তখন এই সাপ আবার বলছে যে, তোমার মৃত্যুর কারণও আমি জানি। তুমি যে এত ধনরত্ন নিয়ে গাছের তলায় বসে আছো, তোমার ওই গর্তে যদি সরষের তেল গরম করে দিয়ে দেওয়া হয়, তুমিও তো তাহলে তো পুড়ে মরে যাবে। এই কথাগুলো চিত্রলেখা শোনে। শোনার পর চিত্রলেখার বিক্রমাদিত্যকে বলল, আমি আসছি, আমি আপনার জন্য ওষুধ নিয়ে আসি। এই বলে চিত্রলেখা বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে খুঁজতে খুঁজতে কোথাও কিছু না পেয়ে দেখলো একটা কুটির। সেইখানে কতজন সাধু বসে তাদের ধর্ম আলোচনা করছে। সেইখানে গিয়ে চিত্রলেখা বলে, আমাকে একটু গঙ্গা জল দিতে পারেন? তখন সেই সাধুরা গঙ্গা জল দেয়। সেই গঙ্গা জল নিয়ে এসে রাজা বিক্রমাদিত্যকে খাওয়ায়। রাজা বিক্রমাদিত্য সেই জল খাওয়ার পর সাপ খণ্ড খণ্ড হয়ে মারা যায়। রাজা বিক্রমাদিত্য সুস্থ হয়ে যায়। তখন চিত্রলেখা রাজাকে চিনতে পারে। বলে, আপনি রাজা বিক্রমাদিত্য? পরিচয় দেননি? বলছে, না, আমার এই
পচা গলা শরীরে আমি আমার পরিচয় দিতে রাজি নয়, তাই আমি দিইনি। তখন চিত্রলেখা খুব আনন্দ পেল আর বলল যে একটু সর্ষের তেল জোগাড় করতে হবে। বলে তারা সর্ষের তেল জোগাড় করলো, গরম করে সেই গর্তে দিয়ে দিল। দিতে সেই গর্ত থেকে সাপ মরে গেল। আর তখন তারা গর্ত খুললো, সেই চারিদিকে বট গাছের গোড়ায় গর্ত খুলে অনেক ধন দৌলত পেল। পাওয়ার পর তখন বিক্রমাদিত্যকে চিত্রলেখা বলল যে এইখানে আপনি একটা আমার বাবার যেরকম রাজমহল আছে সেই রকম একটা রাজমহল তৈরি করুন। তখন বিক্রমাদিত্য বললেন, কেন, তুমি আমার সঙ্গে আমার রাজ্যে ফিরে চলো। বলে, না, সে তো যাবই, কিন্তু আগে রাজমহল এখানে একটা তৈরি করতে হবে, আমার একটা ইচ্ছা। তাই একটা রাজমহল তৈরি করে দিলাম বিক্রমাদিত্য চিত্রলেখাকে। রাজমহলে থাকে। সেই সময় ওই তাম্রধ্বজ রাজা মানে চিত্রলেখার পিতাকে অন্য এক রাজ্যের রাজা আক্রমণ করে তাকে রাজ্যচ্যুত করে। তখন সেই তাম্রধ্বজ অরণ্যে অরণ্যে ঘুরে বেড়ায়। একদিন পিতাকে দূর থেকে দেখতে পেয়ে তার প্রহরীদের দিয়ে তাম্রধ্বজকে ডেকে পাঠায়। তখন পিতা মেয়েকে চিনতে পেরে মেয়ের কাছে ক্ষমা চায়। সত্যি এটাই ঠিক, যে যার ভাগ্যে খায়। এই কথা শুনে তখন চিত্রলেখা তার বাবাকে তার কাছে রেখে দেয়। তাই তখন শকুনি তখন শকুনিকে বললে, শুনলে তো, কথা দিয়ে কথা রাখলো না যখন সাপের কি অবস্থা হলো। আর কেউ কারো ভাগ্যে খায় না, যার ভাগ্যে যা আছে সেটাই হবে। যার ভাগ্যে যতটুকু পাওয়ার ততটুকু পাবে। আর সময় সব থেকে শক্তিশালী হচ্ছে সময়। যার সময় যখন ভালো সে রাজা, আর যার সময় যখন খারাপ সে তখন ভিখারি। আমার গল্পটা শুনে কেমন লাগলো? হয়তো অনেক বড় হয়ে গেছে, তোমরা একটু শোনো, গল্পটা খুব ভালো লাগবে, একটু কমেন্ট করে জানিও। তাই কথা দিয়ে কথা রাখা উচিত আমাদের, আর সময়কে গুরুত্ব দেওয়া উচিত। সময় সব থেকে বড় জিনিস। যার সময় যখন ভালো সে তখন রাজা, যার সময় যখন খারাপ সে তখন ভিখারি।